আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ইস, যদি বৃষ্টি হতো এখন। এক্ষেত্রে মনক্ষুণ্ণ হলো তুলির, কারণ বৃষ্টি হবার কোনো লক্ষণ বা আশঙ্কা নেই আজ। তুলি হাতটা ভেতরে নিয়ে আসলো, সাথে সাথেই ধরাস করে কেঁপে উঠল অন্তঃস্থল। নিস্তব্ধতা ভেঙে মোবাইলে মেসেজ আসার ছোট্ট একটা শব্দ হলো, কিন্তু তুলির কাছে রাতের এই সম্পূর্ণ নিস্পন্দতায় আওয়াজটা বিকট শোনালো। আকস্মিকতায় ভয়ে কেঁপে উঠল মোবাইলের স্ক্রিনে। ভয়ের তো নজর নিক্ষেপ করতেই দেখলো আদ্র মেসেজ পাঠিয়েছে। ভ্রুযুগল কুঞ্চিত হলো তুলির। এখান থেকে এখানে কেন মেসেজ পাঠালো আদ্র তা বোধগম্য হলো না। দরজা পর্যন্ত আসবে কি বউ? আমি জানি তুমি আমার অপেক্ষায়। তোমার অপেক্ষার প্রহরের ইতি ঘটিয়ে জলদি এসো, নাকি আমি আসবো? ঠোঁটের কার্নিশে হাসি ঝুলিয়ে তুলি উঠে দাঁড়ালো। দাঁড়ানো মাত্র হেলে দুলে পড়ে যেতে নিয়েও সিটে হাত রেখে সামলে নিল নিজেকে। পেছনে ফিরে দেখলো সাগরের কাঁধে মাথা রেখে ঘুমে মগ্ন রিমি। রিমিকে সাথে নিতে নারাজ ছিল সাগর। প্রেগন্যান্সির 7 মাস চলছে, এই অবস্থায় লং জার্নিটা ঠিক না। কিন্তু সাগরকে আচ্ছা মতো ছেড়েছে রিমি, ঝগড়াও করেছে একচোট। তার একটাই কথা, সে গাইনোকোলজিস্ট, বাচ্চার কিসে ক্ষতি হবে না হবে সে দিব্যি জানে। রিমির তর্কে হার মেনে শেষমেশ সাথে নিতে বাধ্য হলো সাগর। আগে কখনো এমন ঝগড়াটে ছিল না রিমি, তর্কও করতো না। তবে প্রেগন্যান্সিতে মুড সুইং হয়তো এসবের জন্য দায়ী। তাছাড়া তুলির কাছে মনে হয় রাজশাহী যাওয়াতে রিমি অবিশ্রান্ত অনুভব করবে না, বরং অনেকটাই সতেজতা পাবে। গুটি গুটি পায়ে খানিকটা হেঁটে এলো তুলি মন্থর গতিতে। চলন্ত ট্রেনে হাঁটা কষ্টকর ঠেকলো তুলির কাছে। শরীর বারবার হেলে দুলে পড়ে যাওয়ার অবস্থা। একটা সিটে হাত ঠেকিয়ে তুলি থামলো কিছুক্ষণ। গভীর রাতে গভীর ঘুমে আচ্ছন্ন সকল যাত্রী। তুলি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পূর্ণবার এগোতে আরম্ভ করলো। তৎক্ষণাৎ ট্রেনের ঝাঁকুনিতে মুখ থুবড়ে পড়ার উপক্রম তুলির। রক্ত হিম হয়ে গেল সঙ্গে সঙ্গে। কোমরে মৃদু চাপ দিয়ে সামনের মানুষটাকে আঁকড়ে ধরলো শক্ত করে। বুকে মাথা ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো অনবরত। স্মিত হাসলো আদ্র। কোমরে হাতের বাঁধন আরেকটু শক্ত করলো। তুলির কানের কাছে মুখ নিয়ে ফিচেল স্বরে বলল, জিজ্ঞেস করেছিলাম আমি আসবো কিনা, নিরুত্তর থেকে নিজেই চলে এলে। আমার সাহসী তোলা, যদি আপনি পড়ে যেতে। তুলি মাথা তুলে আদ্রর দিকে তাকালো, কণ্ঠে একরাশ মুগ্ধতা নিয়ে বলল, আমি জানি আপনি আসবেন, তাই আর রিপ্লাই দিইনি। এছাড়া আপনি তো আছেনই আমায় আগলে রাখার জন্য। আমিও থাকবো সবসময় আপনার বুকে, চুপটি করে পরিমাপ করবো আপনার স্পন্দন। কথাগুলো বলে লজ্জায় লাল হয়ে উঠল তুলি। হলদেটে আলোতে তা চক্ষু এড়ায়নি আদ্রর। তুলি ফেল ফেল নয়নে আদ্রর মুখের দিকে তাকিয়ে আছে অনর। তুলি ভাবছে যদি তার চোখের মনি কালো না হয়ে আদ্রর মতো নীল হতো, তবে কি তাকে এতটা সুন্দর লাগতো? লাগতো না। মনে মনেই বলল তুলি। আদ্র কোমল স্বরে বলে উঠল, আমার গলা আঁকড়ে ধরে দাঁড়াও। তুলি তার ডাক্তার সাহেবের আদেশ মান্য করে দূরত্ব কমালো। হাত দুটো নিয়ে আদ্রর গলা আঁকড়ে ধরল। তাৎক্ষণিক মনে হলো আগের থেকে সামান্য একটু লম্বা হয়েছে। নয়তো বিয়ের প্রথম প্রথম তো আদ্রর গলা আঁকড়ে ধরতে হাল বেহালে পরিণত হতো। ভ্রান্ত হোক কিংবা ভ্রম, তুলি খুশিতে আত্মহারা হয়ে উঠল মনে মনে। আদ্র গায়ের জ্যাকেটটা খুলে তুলির গায়ে জড়িয়ে দিল। সাথে সাথে শুনতে পেল তুলির উৎকণ্ঠিত আওয়াজ, লাগবে না ডক্টর সাহেব, ঠান্ডা লাগছে তো না। সারা দুপুর বিকেল ভ্যাবসা গরমে অবস্থা নাজেহাল হলেও এখন মৃদু মৃদু ঠান্ডার সমারোহ। ট্রেনের গতিতে বাহিরের বাতাস এসে মাঝে মাঝে শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। লাগবে। আদ্রর নির্লিপ্ত প্রত্যুত্তরে আর কিছুই বলার সাহস পেল না তুলি। আদ্রর সাথে এগিয়ে এলো দরজা পর্যন্ত। দেখলো একটা বয়স্ক লোক একপাশে বসে বসে ঝিমাচ্ছে, সামনে বাদাম রাখা, হয়তো বাদাম বিক্রি করেন। লোকটা হঠাৎ চোখ মিলতেই খানিকটা লজ্জা পেয়ে গেল তুলি। সংকোচ ঘিরে ধরল তাকে। নিমেষে আদ্র থেকে কিছুটা সরে গেল। আদ্র সবটাই খেয়াল করলো। তুলিকে কাছে টেনে নিয়ে সবটুকু দূরত্ব ঘুচিয়ে দিল অনায়াসে। লঘু স্বরে বলল,
তোমার আমার মধ্যে দূরত্ব মানায় না তুলা। তুলির বক্ষস্থল কেঁপে উঠল আদ্রর বলা বাক্যটা কর্ণে প্রবেশ করা মাত্র। ভালোবাসা কখনো আকাশসম হয়? হতে পারে, যদি হয় তবে এক আকাশসম ভালোবাসা অনুভব করেছে তুলি আদ্রর মুগ্ধ কণ্ঠে। মন্ত্রমুগ্ধের ন্যায় কাজ করে আদ্রর বলা প্রতিটি কথা তুলির হৃৎপিণ্ডে। তুলিকে এক হাতে জড়িয়ে নিল আদ্র। বাদামওয়ালা বয়স্ক লোকটার দিকে তাকিয়ে হেসে বলে উঠল, কেমন লাগছে আমাদের চাচা? যদি ভালো লাগে তবে ঝটপট বাদাম দিন তো। বিয়ের 1 বছর পেরিয়ে গেল, এখনো বউকে নিয়ে বাদাম খাওয়া হয়নি। আদ্রর এমন কথায় লজ্জা পেল তুলি, কঠিন রকমের লজ্জা। এভাবে না বললে কি হতো না আদ্রর? তুলির মনে হচ্ছে আদ্রর উচিত ডাক্তারি ছেলে দিয়ে মাতাল প্রেমিকের ট্যাগ নিয়ে ঘুরে বেড়ানোর। লোকটা কাপা কাপা হস্তে বাদামের ঠোঙাটা এগিয়ে দিলেন আদ্রর দিকে। আদ্র হাতে নিয়ে তুলিকে ধরতে বলল, তারপর ওয়ালেট থেকে 1000 টাকার একটা নোট বের করে লোকটার হাতে ধরিয়ে দিয়ে নম্রতার সহিত বলল, টাকাটা রাখুন চাচা, আমি যে ওষুধের নামটা কাগজে লিখে দিয়েছি রেখেছেন কাছে? লোকটা ছোট করে বলল, রাখছি। ওষুধটা কিনে নিবেন, বুকটা ব্যথা কমেছে এখন। কমছে বাবা? এটা তেমন সিরিয়াস কিছু না, আপনার বয়স হয়েছে, এই বয়সে এইভাবে ঘুরে ঘুরে কাজ করাটা কষ্টকর। তুলি এক দৃষ্টিতে আদ্রর দিকে তাকিয়ে রইল, উত্তেজিত সুরে প্রশ্ন করল, চাচা টুনি কি এতক্ষণ ধরে এখানে ছিলেন? মাথা নেড়ে হ্যাঁ বুঝালো আদ্র। হুট করেই স্বামীর প্রতি সম্মান বেড়ে গেল তুলির। তুলির জন্য আচার চিপস কিনতে এক স্টেশনে ট্রেন থামাতেই নেমে পড়েছিল আদ্র। পরক্ষণে কল দিয়ে জানিয়েছিল দরজার কাছে দাঁড়িয়ে আছে, কিছু সময় পর আসবে। চাচা উঠে দাঁড়ালেন, তুলির মাথায় হাত রেখে বললেন, ভালো স্বামী পাইছো তুমি, কষ্ট দিও না কোনোদিন। দৃঢ় পায়ে হেঁটে চলে গেলেন চাচা। তুলি সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে দরজা দিয়ে বাহিরে তাকালো। আদ্রর বুকের সাথে মিশে দাঁড়িয়ে রইল চুপটি করে। কানের পিঠে আদ্রর গরম নিঃশ্বাস আছড়ে পড়তেই শিউরে উঠল পুরো দেহ। আদ্র তুলিকে নিজের দিকে ঘুরিয়ে নিল, গালে হাত রেখে বলল, ভালোবাসি তোলা। তুলির বুক ভরে উঠল আনন্দে। নিমেষে মাথা এলিয়ে দিল আদ্রর বক্ষে। আদ্রর চোখে বিঁধেছে ডাগর ডাগর আখিদ্বয়ের ওপর একটুখানি লাজুক হাসির আভা। সাথে সাথেই তৃপ্ততা নিয়ে তুলিকে চেপে ধরল নিজের বলিষ্ঠ বাহু বন্ধনে। তুলির মুখে ভালোবাসি শব্দটা আসে না, আদ্র তো বলে না সচরাচর। হুট করে যখন বলে তখন তুলি স্তব্ধ হয়ে যায়, অল্পক্ষণ লাজুক হাসে। সেই হাসিটুকুই যেন আদ্রর কাছে ঢেউ ভাঙার শব্দ মনে হয়। কলকল করে ছুটে বেড়ায় অন্তরে। ভোর 4:30 রাজশাহী এসে পৌঁছালো আদ্ররা। স্টেশন হতে দুটো অটো ভাড়া করে এসে পৌঁছালো একটা গেটের সামনে। আমরিন, নিবিড়, তুলি সকলে অটো থেকে নেমে দাঁড়ালো। সাগর রিমিকে ধরে নামালো অটোরিকশা থেকে। সায়রা বেগম, রাদীপ সাহেব একপাশে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। খুব ক্লান্ত দেখাচ্ছে সবাইকে। ভাড়া মিটিয়ে আদ্র সবাইকে নিয়ে পা বাড়ালো। একজন লোক দৌড়ে এলেন, লোকটাকে তুলি চেনে না। রাদীপ সাহেবকে সালাম দিল লোকটা। বয়স হয়তো 35 কিংবা 37 হবে। আদ্র উদ্বেল স্বরে জিজ্ঞেস করল, বাচ্চাটার কি অবস্থা? লোকটা মাথা নত করে জবাব দিল, একটু আগে মইরা গেছে স্যার, আপনারা তো আইতেছেন তাই আর ফোন কইরা কই নাই কেউ। হন্তদন্ত হয়ে আদ্র ছুটে গেল গেটের ভেতরে। তুলি বিস্ময় আহত দৃষ্টিতে তাকিয়ে রইল অনেকটা সময়। কাঁধে কারো স্পর্শ পেয়ে হকচকালো, দৈবাত দৃষ্টি ফেলল পাশে। আমরিন কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে, কিছুটা মলিন কণ্ঠে বলল, ভিতরে চল। প্রভাতের স্নিগ্ধ বাতাসে কেঁপে কেঁপে উঠছে তুলির সমস্ত দেহ। কি হচ্ছে, কোথায় এসেছে কিছুই তুলি জানে না। তবে আদ্রর পাগলের মতো ছুটে যাওয়া তুলির হৃদয় পটে তীরের ন্যায় কিছু একটা বিঁধেছে, যার ফলে প্রচন্ড ব্যথা অনুভব করছে তুলি। হয়তো রক্তাক্ত হয়েছে হৃৎপিণ্ড। বুকের বাঁ পাশে বিরাজমান ব্যথা নিয়ে তুলি পা বাড়ালো। নিত্যি নিত্যি পায়ে হেঁটে গেল, গেইটের ভেতর দিয়ে প্রবেশ করলো। নতমস্তক সম্মুখে নিবদ্ধ করা মাত্র দেখতে পেল স্কুল ঘরের মতো লম্বা একটা 3 তলা বিল্ডিং। কৌতূহল দৃষ্টিতে চারদিকে নজর বুলাতে লাগলো অনবরত। কণ্ঠনালী হতে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, এটা কি কোনো এতিমখানা? পাশে অবস্থিত আমরিন সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছেড়ে বলল, এটা এতিমখানা নয় তুলি, তবে
এমন কিছু চাইল্ডরা এখানে বাস করে যাদের খাওয়া পড়া চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই জায়গায়। আমরিনের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না তুলি। উৎসুক এবং প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করলো আমরিনের দিকে। তা বুঝতে পেরে আমরিন পুনরায় বলতে শুরু করলো। ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের রাখা হয় এখানে। ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল, সেটা তো জানিস। আবার অল্প বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে বাচ্চারা কেমন নেতিয়ে পড়ে, ভয় পায়। সেই সকল বাচ্চাদের এখানে দেখে সব ধরনের সুবিধা দেওয়া হয়। এতক্ষণে তুলি বুঝতে সক্ষম হলো সবটুকু। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাচ্চাটা যে মারা গেছে ক্যান্সার আক্রান্ত ছিল? হুম। জবাব দিতে গিয়ে গলা ধরে এলো আমরিনের। এই বাচ্চাগুলোর জন্য অনেক কষ্ট হয় তার। যতবারই দেখতে আসে বাচ্চাগুলোকে, তখন মনে হয় কেন তাদের জীবনে আয়ুষ্কাল এত সামান্য। কিছুটা দীর্ঘ হলে কি খুব ক্ষতি হতো? পরক্ষণে মনে হয় আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুলির চোখ থেকে টপ টপ করে দুফোঁটা অশ্রু ঝরে গেল। চাপা যন্ত্রণায় বিষাক্ত হয়ে উঠল ভেতরটা। সবার সাথে দোতলায় এসে দেখলো আদ্র স্থির হয়ে দাঁড়িয়ে আছে রুমের সামনে লম্বা বারান্দাটায়। দৃষ্টি তার সুদূর কোথাও, মুখ দেখে বুঝবার জো নাই ভেতরকার অনুভূতি। তুলি দরজার কাছে দাঁড়িয়ে দোটানায় পড়ে গেল আদ্রর কাছে যাবে নাকি কক্ষের অভ্যন্তরে। মাথা উঁচিয়ে সামান্য উকি দিল রুমের মধ্যে। মুহূর্তেই মাথাটা ঝিমঝিম করে উঠল তার। সারা শরীর কাঁপতে লাগলো ক্রমাগত। ফ্লোরে পাটি বিছিয়ে শুয়ে রাখা হয়েছে বাচ্চাটাকে। চেহারা উন্মুক্ত, কি স্নিগ্ধ সৌন্দর্য স্থির হয়ে আছে মুখটাতে। 5-6 বছর হবে বাচ্চাটার। খুব সুন্দর করে প্রাণহীন দেহটা এলিয়ে রেখেছে, মুখটা হাস্যোজ্জ্বল। কেন এত কম আয়ু নিয়ে পৃথিবীতে আগমন হলো মেয়েটার? মুখে হাত চেপে ফুপিয়ে কেঁদে উঠল তুলি। তার কোমল মন মেনে নিতে পারছে না এই কঠিন দৃশ্যটুকু। দেয়ালে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে। কেন এত মায়া মমতায় জড়িয়ে গেছে জীবনটা? এই বাচ্চাটা না হয় অবুঝ ছিল, কিন্তু তুলি? মৃত নির্জীব দেহটা তুলির মনে ভয় ধরিয়ে দিয়েছে। প্রচন্ড অভিশঙ্কায় ভুগছে মন। বাচ্চাটার সাথে কোনো রকম সম্পর্ক নেই, তবুও বুক ফেটে বেরিয়ে আসছে জল। কিন্তু প্রিয় মানুষগুলো যাদের সাথে রয়েছে আত্মার সম্পর্ক, তাদের এমন পরিণতি দেখার আগে নিজের মৃত্যু কামনা করে ফেলল তুলি মনে মনে। বেড়ে গেল ফুপানোর শব্দ। লম্বা বারান্দায় তরতর করে ছড়িয়ে পড়ল শব্দটা মৃদু মৃদু। কর্ণ খাড়া হয়ে গেল আদ্রর, ভঙ্গ হলো বিমূর্ত দৃষ্টি। পেছন ঘুরে তাকাতে ধুক করে উঠল বুকটা। হুট করেই অজানা এক ব্যথায় পুরো শরীর অসাড় হয়ে পড়ল। সামনে হাঁটু মুড়ে বসে তুলি কাঁদছে, চোখে মুখে বিধ্বস্ত ভাব, শরীরটা নেতিয়ে পড়ার উপক্রম। আকস্মিক তুলির এমত অবস্থায় আদ্রর দম বন্ধ হয়ে যাবার অবস্থা। বহু কষ্টে পা ফেলে তুলির সামনে বসলো, কিন্তু তুলির অবস্থার নড়চড় হলো না। হাত বাড়িয়ে কোলে তুলে নিল আদ্র। দ্রুত পায়ে ছুটে এলো অন্য একটা খালি কক্ষে। তুলিকে খাটে বসিয়ে গালে হাত রেখে অস্থির কণ্ঠে ডাকলো, তুলা। স্তব্ধ হয়ে আছে তুলি। নিরুত্তর হয়ে করুণ চাহনি নিক্ষেপ করলো আদ্রর রক্তিম চক্ষু যুগলে। ইতিমধ্যেই আদ্রর ফর্সা চেহারায় অস্থির ভাব স্পষ্ট। তুলি নিজের হাতটা আদ্রর চুলের ভাঁজে ডুবালো। এত ভালো কেন বাসে এই ডাক্তার সাহেব তাকে? সামান্য একটু শকিত পেয়েছে আচমকা ছোট একটা বাচ্চার নিথর দেহ দেখে, তাই বলে এত অস্থির হতে হবে আদ্রকে? আচ্ছা, এই বাচ্চাটার মতো তো তুলি নিজেও একদিন চলে যাবে। তবে কি তার ডাক্তার সাহেব কাঁদবে, নাকি অতীত পেছনে ফেলে জীবনে অগ্রবর্তী হবে? প্রশ্নটা তুলির মস্তিষ্কে উদয় হলেও মন বলল, প্রাণ এবং তোকে যদি বাছাই করার শর্ত ওঠে, তাহলে আদ্র নিঃসন্দেহে তোকেই বেছে নেবে তুলি। তোকে ছাড়া তোর ডক্টর সাহেব কখনো থাকতে পারবে না। নিজেকে সামলাতে ব্যর্থ হলো তুলি। আদ্রর বুকে মুখ গুজে সাদা শার্টটা খামচে ধরল। চোখ ছাপিয়ে নেমে এলো জল। অশ্রুতে মেখে দিতে লাগলো শার্টটা। কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি আপনাকে খুব ভালোবাসি আদ্র, কখনো ছেড়ে যেতে চাই না আমি আপনাকে। আপনি আমার শক্ত করে জড়িয়ে রাখুন প্লিজ। আদ্র বুঝতে পারলো বাচ্চাটাকে দেখে কষ্টদায়ক প্রভাব পড়েছে তুলির মনে। এমনিতেই মেয়েটা খুবই নরম প্রকৃতির। চোখের সামনে এমন একটা সিচুয়েশন মেনে নিতে হিমশিম খাচ্ছে রীতিমতো। হাতের বাঁধন প্রগাঢ় করলো আদ্র। তুলির দুগালে হাত রেখে ললাটে অধর জোড়া ছোঁয়ালো। বেশিক্ষণ স্থায়ী হলো না স্পর্শটুকু।
তুলির গাল থেকে হাত সরিয়ে এনে সোজা হয়ে বসলো আদ্র। ঠোঁটের কার্নিশে স্নিগ্ধ হাসি নিয়ে বলল,